আসসালামু আলাইকুম। আজকের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আহ, আজকের আলোচনার বিষয়বস্তু হলো বাংলাদেশ ব্যাংকের এডি এবং কম্বাইন্ড সিনিয়র অফিসারের সিলেবাস বিশ্লেষণ। মানে সিলেবাসের মধ্যে যে নতুন টপিকগুলো আসছে, আসলে মূলত নতুন টপিকগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো। যেমন ফোকাস রাইটিং, এটা তো আপনারা আগেই জানেন, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। ও, আর নতুন যে টপিকগুলো আসছে পিডিতে এবং রিটেনে, ওই দুইটা পার্ট নিয়ে মূলত আলোচনার চেষ্টা করব। আমাদের আহ, সাথে যুক্ত আছেন শেখ মেহেদী হাসান, আহ, বাংলাদেশ ব্যাংকের এসিস্ট্যান্ট ডাইরেক্টর। তো আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন। কমেন্টস করে একটু জানাবেন। হুম, ভাই শুনতে পাচ্ছেন আমাকে ভাই? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। ঠিক আছে ভাই। আপনাকে শুনতে পাচ্ছি। তাহলে আমরা যে আলোচনার বিষয়বস্তু নিয়ে আমরা আজকে আসলে হাজির হয়েছি, আপনি নিশ্চয়ই জানেন। আপনার পেজেও আপনি দেখলাম যে ইয়া নিয়েছেন, যে প্রশ্ন বিশ্লেষণ প্লাস সিলেবাস বিশ্লেষণ। মূলত সিলেবাসটাকে যদি কেউ বিশ্লেষণ করতে পারে, সে আসলে প্রশ্ন পড়তে পারবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমরা মূলত আলোচনা করব নতুন নতুন টপিকগুলো নিয়ে, মানে যে টপিকগুলো নতুন যুক্ত হয়েছে প্রিলিতে এবং যেই টপিকগুলো নতুন যুক্ত হয়েছে রিটেনে, আমরা ওই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা সিলেবাসে দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এবং কম্বাইন্ড সিনিয়র অফিসারের যে সিলেবাসটা আছে, দুইটা একই রকম, ভাই সেম প্যাটার্নের। একটু অ্যাডভান্স লেভেলে মনে হয় চলে গেছে এখন ব্যাংকের ভাই, মানে sector-টা। হ্যাঁ। তো আবার অফিসারও দেখলাম যে আজকে ডেট দিয়েছে। তো অনেকে বলতেছে যে বিএসসি অন অন ফায়ার, ঠিক আছে। বিদ্যুৎ গতিতে আগানোর চেষ্টা করতেছে, আগানোটা ভালো। হুম, আসলে প্রস্তুতি বিষয়টা হলো যে আপনার প্রস্তুতি কম থাকলে আপনার পাশের জনের প্রস্তুতি কম। রাইট। হ্যাঁ, এটা সিলেবাস নিয়ম। নতুন, সবার জন্যই নতুন। হ্যাঁ, আপনার জন্য সিলেবাস নতুন মানে আপনার পাশের জন্য সিলেবাস নতুন। তো আপনারা যারা যুক্ত আছেন, আমাদের যে গেস্ট আজকে মেহেদী ভাই, তাকে আপনারা প্রশ্ন করবেন কমেন্টসে। কমেন্টসে আপনারা প্রশ্ন করতে পারবেন। আহ, প্রশ্ন করলে দ্রুতই আমরা শেষ করবো, কারণ আমাদের আবার ক্লাস আছে 8:30টায়। তার জন্য আমরা 7টা থেকে 8টার মধ্যে এই লাইভটা আমরা শেষ করব। হ্যাঁ, এখন আহ, আমাদের যে স্টুডেন্টরা আছে তাদেরকে কি অনুমতি দেব? আপনি যদি বলেন তাহলে আমি তাদেরকে অনুমতি দিব, আর যদি জি, বলেন না আমরা দেব না না, তারা অবশ্যই ভাই, অবশ্যই দেব। আপনি শুরু করেন। আমি একটু তাহলে একটু প্রথমে একটু আপনার কাছ থেকে পারমিশন শুরু করি, তারপর আপনি স্টুডেন্টদের কাছ থেকে কথা আপনার আপনার নিলেন। আপনার পরিচয় দিয়ে আপনি শুরু করতে পারেন, সমস্যা নেই, শুরু হ্যাঁ, করে দেন। ঠিক আছে। আচ্ছা, আমি ভাই যেটা বললেন, আমি শেখ মেহেদী হাসান, বর্তমানে বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছি। আর হচ্ছে, আমরা আগে একটা গতানুগতিক সিলেবাস দেখেছি। ওই সিলেবাসটাই অফিসার জেনারেল এবং ক্যাশেও হয়তো বা থাকবে। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশ ব্যাংকের জন্য একটা নতুন সিলেবাস হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এইচআরডি থেকে প্রণয়ন করা হয়েছে। এবং সিনিয়র অফিসারের জন্য এক্স্যাক্টলি এ টু জেড ওই সিলেবাসটাই কিন্তু আসলে আপনাদের জন্য দেওয়া হয়েছে। So, যদিও নতুন কোনো কিছু টপিক এখানে অ্যাড করা হয়েছে, যেমন প্রিলির ক্ষেত্রে আপনি সাধারণ যে জিকে গুলো আমরা পড়াশোনা করি, এগুলো কিন্তু একদম চলে গেছে। এটার কোনো অস্তিত্ব আসলে প্রিলিতে একদমই নাই। যেখানে দুইটা নতুন টার্ম যুক্ত করা হয়েছে, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল, ওইটার উপর 20 নাম্বার। আর হচ্ছে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল জিকে নামে একটা টার্ম, সেটা জিকে কিন্তু শুধুমাত্র ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে থাকবে। তো এই যে সিলেবাসের যে পরিবর্তনটা হয়েছে, এটা নিয়েই ভাই আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সো এটা নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। আপনাদের প্রশ্ন থাকলে ইনশাল্লাহ পেজে আপনারা কমেন্টে জানাতে পারেন। তাহলে আমরা
ভাই। সকালে আমি স্পটলাইট করে প্রিন্ট করে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। ওকে, এখন আশা করি যে আর কারো আসবে না। রাইট, আমার পিন করে দিলে আর আসবে। আমি প্রিন্ট করে দিয়েছি। হ্যাঁ, এখন তাহলে আমরা প্রথমে যদি প্রিলিতে আসি। হ্যাঁ, প্রিলিতে রাইট। যে মার্ক মানে ডিস্ট্রিবিউশনটা দিয়েছে, আমরা ওটা নিয়ে যদি কথা বলি, প্রিলির মধ্যে আমরা নতুন যেই দুটা টপিক দেখলাম, এগুলো হলো সাধারণ জ্ঞান আমাদের নাই। হ্যাঁ, রাইট। সাধারণ জ্ঞান নাই বলতে সাধারণ জ্ঞান আছে, নাই আছে, আছে কোথায়? ব্যাংকিং, যে ফিনান্স, যে বিষয়টা, এটি কিন্তু সাধারণ জ্ঞানী। অর্থাৎ আপনার সাধারণ জ্ঞানী আসবে, তবে সেটা হবে ব্যাংক, ফাইন্যান্স, ইকোনমিক্স রিলেটেড। যদিও ইকোনমিক্স এর কথা এখানে বলে নাই, তারপরে ইকোনমিক্স রিলেটেড টার্ম এখানে চলে আসবে। ফাইন্যান্স যেহেতু আসছে, ইকোনমিক্স এখানে অটোমেটিক্যালি ঢুকে যাবে, তবে বেসিক টার্ম। এই ক্ষেত্রে এই যে মানে আপনার মতামত আমি মানে আমাদের দর্শকরা শুনতে চাই আর কি। ভাই, যেটা আপনি বললেন যে জিকে আছে, কিন্তু জিকে তো একটা বড় সেক্টর। মহাদেশ, সমুদ্র থেকে শুরু করে জলপ্রপাত সবকিছুই জিকে এর মধ্যে পড়ে। কিন্তু এখানে কিন্তু একদম স্পেসিফিক বলে দিয়েছে যে আপনার ব্যাংক থাকবে, ব্যাংকিং রিলেটেড যে টার্ম গুলো আছে, ফাইন্যান্সিয়াল যে টার্ম। আর ভাই যেটা বলেন ইকোনমিক্স, আসলে ব্যাংক এবং ফাইন্যান্স থাকলে আর্থিক যত ধরনের প্রশ্ন সেগুলো কিন্তু আপনাদের চলে আসবে। এবং আমাদের আহ, আহ, 10টার দিকে আপনাদের সাথে আরেকজন জয়েন করবেন, আমাদের খালেদ ভাই, আমার এই সহকর্মী। উনি কিন্তু মোটামুটি একটা সুন্দর স্ট্রাকচার দিয়েছে, যেটা কাবিল মাহমুদ ভাইয়ের পেজ থেকেও শেয়ার করা হয়েছে। এবং ওইখানে কিছু সেগমেন্টে কিন্তু এই যে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল টার্ম গুলো ব্যাখ্যা করা হয়েছে। সো যেহেতু এটা একদমই প্রথম একটা টার্ম ইন্ট্রোডিউস করা হয়েছে, আপনাদের প্রতি আমার আহ্বান যেটা থাকবে, যে অনেক বেশি আসলে আমরা নতুন কিছু দেখার পর প্রথমেই অনেক বেশি ফ্রাস্ট্রেটেড বা অনেক বেশি এক্সাইটেড, অ্যাংজাইটির মধ্যে পড়ে যায়। আসলে অনেক বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আপনি প্রথমবারের মতো দেখছেন, আপনার মতোই যারা বাংলাদেশ ব্যাংকে 1,37,000 পরীক্ষার্থী অ্যাপ্লাই করেছে, তারাও কিন্তু এই সিলেবাসটা প্রথমবারের মতো দেখছে। আপনাদের যে কাজটা হবে, আপনারা যে রিসোর্সটা হাতে পেয়েছেন, এখানে ব্যাংকিং যে টার্ম গুলো আছে, ব্যাংক রেট, রিপো রেট, রিভার্স রিপো রেট, প্রিলির জন্য, তারপর হচ্ছে আমরা এসডিআর, এলডিএফ, এই রেট গুলো জানা। তারপরে আমাদের কতগুলো স্টেট ব্যাংক আছে, কতগুলো প্রাইভেট ব্যাংক আছে, কোনটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, ফাইন্যান্সিয়াল সেক্টর, ফর্মাল সেক্টর, ইনফর্মাল সেক্টর, সেমি ফর্মাল সেক্টর, কিছু তফসিলি ব্যাংক আছে, কিছু অতফসিলি ব্যাংক আছে। এই যে জিকে যেগুলো আমরা ব্যাংকিং রিলেটেড পড়েছি, সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক, বিশ্বের অন্যান্য দেশের সেন্ট্রাল ব্যাংক, এই টপিক গুলো আপনারা কিন্তু সুন্দরভাবে একটু অ্যানালাইসিস করে পড়তে পারেন। তাহলে কিন্তু আপনাদের একটা ভালো আইডিয়া হবে। আর এইভাবে যদি মোটামুটি একটু গুছানো প্রস্তুতি নেন, তাহলে কিন্তু আপনারা একটা ভালো আইডিয়া পাবেন। আর আচ্ছা, ভাই তাহলে আমরা, যদি বলে, আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিছু টপিক চাইলে দেখাতে পারি, যদি ভাই হ্যাঁ অনুমতি দেন। অবশ্যই 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 অবশ্যই, হ্যাঁ আপনাকে কো হোস্ট করা আছে, আপনি শেয়ার হ্যাঁ, দিতে পারেন। তাহলে ভাই একটু আমি তাহলে 1 সেকেন্ড, আমি একটু আমার কিছু টপিক আমরা সাজাচ্ছি, যেগুলা একটু আপনাদের দেখাই। ব্যাংকিং যে টার্ম গুলো আপনারা যেভাবে আসলে জিনিসটা গুছাতে পারেন। উম, তো আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, আপনারা আশা করি দেখতে পাবেন। উম, ভাই দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি যদি বলতেন। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে দেখেন, আমি এই টেবিলটা নিয়ে কাজ করতেছি, আপনারা 1-2 দিনের মধ্যেও পাবেন। এবং আমি আপলোড করলে অবশ্যই আমি আশা করি কাবিল ভাই আপনাদের জন্য শেয়ার করে দিবে। তো এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, যেখানে হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল এবং ব্যাংকিং নলেজের উপর 15টা চ্যাপ্টারে সাজানোর চেষ্টা করেছি এই জিনিসটা আপনাদের জন্য। যে বেসিক্যালি এই চ্যাপ্টার গুলো যদি আপনারা ধরে ধরে পড়েন, তাহলে কিন্তু এই যে ভাই যেটা বললেন, ফাইন্যান্সিয়াল এবং ব্যাংকিং যে জিকেটা আমাদের আসবে প্রিলির জন্য, সেটা কিন্তু আপনাদের কাভার হয়ে যাবে। যেখানে চ্যাপ্টার 1-এ বলা, আমরা বাংলাদেশ ব্যাংকের হিস্ট্রি নিয়ে একটু বলার চেষ্টা করেছি। এই পিডিএফটা এখনো কমপ্লিট হয়নি, যেখানে বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ ব্যাংকের 14তম যে নতুন আমাদের গভর্নর স্যার আছেন মুস্তাকুর রহমান, তারপরে আমাদের বাংলাদেশ ব্যাংকের প্রাইমারি ফাংশন গুলো কি কি, এই জিনিসটা। তারপরে আমরা মনিটরি সিস্টেমটা একটু দেখানোর চেষ্টা করেছি। এবং আমাদের যে নোট গুলা প্রচলন আছে, আমরা জানি কিছু নোট হচ্ছে ব্যাংকিং নোট, আবার কিছু নোট কিন্তু আছে সরকারি নোট। 1, 2, 5 হচ্ছে সরকারের, 1, 2 এবং 5, আর বাকিগুলা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার সাইন করেন।
তারপর মনিটারি পলিসি, ব্যাংকিং অ্যাকাউন্ট নিয়ে আমরা কিছু জিনিস দেখতে পারি, যে এফডিআর জিনিসটা কি, ডিপিএস জিনিসটা কি, অফশোর ব্যাংকিং কি, নস্ট্র অ্যাকাউন্ট কি, ভস্ট্র অ্যাকাউন্ট কি। এই জিনিসগুলো কিন্তু আপনাদের প্রিলি এবং রিটেন দুই জায়গাতেই কাজে লাগবে। তারপর আপনারা যদি লোন, কোলাটেরাল এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমরা কিছু জিনিস দেখতে পারবো। তারপর নেগোশিয়েবল জিনিস নিয়ে, এই যে আমরা এলসি অনেক শুনি, লেটার অফ ক্রেডিট, এই জিনিসটা আসলে কি। তারপর একটা টার্ম আছে ব্যাক টু ব্যাক এলসি, আপনি যদি ব্যাংকে চাকরি করেন তখন এই টার্মটা সম্পর্কে জানতে পারবেন। আমরা জানি ইন্টারন্যাশনাল যে ট্রানজাকশন হয় সেটা সুইফট এর মাধ্যমে হয়, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এই যে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের যে ট্রানজাকশন গুলো হচ্ছে, ডলার যে লেনদেন হচ্ছে, এগুলো কিন্তু সুইফট এর মাধ্যমে হয়। আমরা কিন্তু এসইউ, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদস্য, যেটার কিন্তু প্রধান মানে সদর দপ্তর কিন্তু ইরানের তেহরানে অবস্থিত। তো এই যে জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তারপর ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আসবে। আমরা ট্রেজারি বিলের কথা শুনি, ট্রেজারি বন্ডের কথা শুনি, যেগুলো বাংলা সরকার ছাড়ে এবং বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষ থেকে কিন্তু এগুলা বাজারে ছাড়ে। তার মধ্যে মানি মার্কেট আছে, ক্যাপিটাল মার্কেট আছে, তারপর হচ্ছে স্টক এক্সচেঞ্জ আমরা দেখি, যেগুলো দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জ, তারপর হচ্ছে চিটাগাং স্টক এক্সচেঞ্জ। তারপর আমরা ইনিশিয়াল আইওপি, আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, তারপর বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। আমাদের জানতে হবে হোয়াট ইজ বুল মার্কেট, হোয়াট ইজ বিয়ার মার্কেট, হোয়াট ইজ ব্লু চিপ। তো বুল মার্কেট আপনারা দেখেন, বুল আপনার দিকে অনেক ক্ষিপ্র গতিতে এগিয়ে আসছে। বুল মানে যদি আমাদের স্টক যে থাকে স্টক এক্সচেঞ্জের, এটা রেটটা যদি বাড়তে থাকে, মার্কেটের অবস্থা যদি খুব পজিটিভ হয়, সেটা কিন্তু এই যে বুল মার্কেট। বিয়ার মার্কেটটা হচ্ছে যদি মার্কেটটা নিচের দিকে নামতে থাকে, আমাদের যে শেয়ার আছে সেটার দাম যদি কমতে থাকে, তখন আমরা সেটাকে বলি বিয়ার মার্কেট। এবং ব্লু চিপ হচ্ছে এমন কোম্পানি, যে কোম্পানিগুলোর শেয়ার হচ্ছে খুবই স্থিতিশীল। বাংলাদেশের ক্ষেত্রে আপনি স্কয়ারের শেয়ার বলতে পারেন, এটা খুবই স্ট্রং একটা শেয়ার, আপনি কিনলে এটা সবসময় দেখা যায় যে পজিটিভ সাইডে। আপনি ইন্টারন্যাশনাল কোম্পানি চিন্তা করলে আপনি চিন্তা করতে পারেন, কিন্তু এখন ইলন মাস্কের যে স্টারলিংক, তারপরে এ, আপনি গুগলের কথা চিন্তা করতে পারেন, অ্যাপলের কথা, এগুলা কিন্তু ব্লু চিপ কোম্পানি বলা হয়। টাইপস অফ বন্ডের আপনারা পড়তে হবে, সুকুক ইনভেস্টমেন্ট, যেটা সরিয়া ভিত্তিক ইনভেস্টমেন্ট। বাংলাদেশ ব্যাংকে আমি গতকালকে দেখলাম আমাদের সুকুক বন্ড কিন্তু বাংলাদেশ ব্যাংক ওপেন করেছে, আপনি চাইলে এখান থেকে সুকুক বন্ড কিনতে পারবেন। এখন এই জিনিসটা কি একটু পড়তে হবে। তারপর ই ব্যাংকিং, যেহেতু ব্যাংকিং আছে আমাদের ই ব্যাংকিং গুলাও কিন্তু পড়তে হবে। এখন আমাদের যে এমএফএস, মোবাইল ফাইন্যান্সিং সিস্টেম, যেগুলো আমরা যেগুলো বিকাশ, নগদ, রকেট, এগুলা কিন্তু আমাদের এখন ভালো করে পড়তে হবে, যেটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, এটা কিভাবে ফাংশন করে। তারপর আমরা বিএফটিএন, আরটিজিএস, এগুলা সম্পর্কে জানতে হবে, যে কিভাবে আমরা ট্রানজেকশন করি। বিইএফটিএন হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, যেটা আপনি করলে এটা কিন্তু 72 ঘন্টা লাগে আপনার ক্লিয়ার হতে। আপনার 72 ঘন্টা লাগবে যদি এটা আপনি ক্লিয়ার করতে চান। আর আরটিজিএস হয় যদি আপনি 1 লাখ টাকার বেশি টাকা আপনি ট্রান্সফার করেন, অবশ্যই মিনিমাম 1 লাখ টাকা লাগবে আরটিজিএস পাঠানোর জন্য। তারপর আমরা ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে পড়তে পারি। মানে আমাকে ভাইভাতে প্রশ্ন করা হয়েছিল যে ক্রিপ্টো কারেন্সি কি, আপনি কয়েকটা ক্রিপ্টো কারেন্সির নাম বলেন। আপনাকে কয়েকটা ক্রিপ্টো কারেন্সির নাম বলতে পারে, এখানে আমি বিটকয়েন ব্র্যাকেটে লিখে রেখেছি, এছাড়াও ইথার, ইথার কয়েন আছে, তারপরে আরো কিছু কয়েন আছে, এগুলো আপনার পড়তে হবে। তারপর আপনার মানি লন্ডারিং যে প্রিভেনশন অ্যাক্ট অথবা মানি লন্ডারিং সম্পর্কে কিন্তু আপনার জানতে হবে। তারপর KYC, এটার ফুল ফর্ম হচ্ছে নো ইউর কাস্টমার। আপনি যখনই কোনো ব্যাংকে আপনি নগদে বিকাশে অ্যাকাউন্ট করলেন, আপনি কিছু কিছু তথ্য দেন, আপনার এনআইডি নাম্বার, আপনার ফুল নেম, আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এই যে জিনিসগুলো, এগুলো সম্পর্কে আপনার জানতে হবে। তারপর হচ্ছে আমাদের যে বিভিন্ন রকমের যে কথাটা বলছিলাম, ক্লাসিফিকেশন অফ ব্যাংক, সব ব্যাংক কিন্তু একরকম না। আপনি যে এডি হওয়ার স্বপ্ন দেখছেন, এটা তো সেন্ট্রাল ব্যাংক। আবার আপনি সোনালী সমন্বিত ব্যাংকের সিলেবাসও বাংলাদেশ ব্যাংকের মতো দিয়েছে। ওই ব্যাংকগুলো কিন্তু স্টেট ওন, মানে বাংলাদেশ সরকার হচ্ছে এগুলোর মালিক। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এই ব্যাংকগুলোর মালিক কিন্তু বাংলাদেশের সরকার। আবার স্পেশালাইজ কিছু ব্যাংক আছে, যেমন কৃষি ব্যাংক, রাকাবের নাম শুনে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এগুলো কিন্তু স্পেশালাইজ ব্যাংক, শুধুমাত্র স্পেসিফিক সেক্টরে তারা কাজ করে। একই সাথে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে, বিভিন্ন সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক। এর মধ্যে আপনার জানতে হবে কোন ব্যাংকটা প্রথম বাংলাদেশে প্রাইভেট ব্যাংক আসছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার। প্রথম বাংলাদেশ প্রাইভেট ব্যাংক কোনটা, এবি ব্যাংক, এশিয়া মানে আরব আরব বাংলাদেশ ব্যাংক। কিছু নন স্কেজিউল ব্যাংক আছে, কিছু স্কেজিউল ব্যাংক আছে, এগুলো আপনার জানতে হবে। কিছু ইসলামিক ব্যাংক আছে। তো এই যে বিভিন্ন ধরনের ব্যাংক,
এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, এগুলো সম্পর্কে আপনার জানা থাকতে হবে। তারপর কিছু ব্যাংকিং টার্ম, দেখেন এ থেকে জেড পর্যন্ত আপনি বিভিন্ন ব্যাংকিং টার্ম পাবেন। এই ব্যাংকিং টার্ম গুলো সম্পর্কে আপনার জানতে হবে কিন্তু। এগুলো টেবিল আকারে দেয়া থাকবে। তারপর ব্যাংকিং ইন্ডিকেটর, যেমন ইনফ্লেশন কি, জিডিপি কি। ভাই যেটা বলছেন, কাবিল ভাই প্রথমেই বলছিলেন যে ইকোনমিক্স কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তার মানে আপনার জিডিপি সম্পর্কে জানতে হবে, আপনার আপনার জিএনপি সম্পর্কে জানতে হবে, আপনার গ্রোথ সম্পর্কে জানতে হবে, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আপনার জানতে হবে। ব্যালেন্স অফ পেমেন্ট কি জিনিস, এই জিনিসটা সম্পর্কে জানতে হবে। আমাদের দেশে রেমিটেন্স হচ্ছে, আপনার রেমিটেন্স সম্পর্কে জানতে হবে। আমাদের ইম্পোর্ট হয়, এক্সপোর্ট হয়, এই ভ্যালুগুলো আপনার জানা থাকতে হবে। এইভাবে হচ্ছে আমার পিডিএফটা আমরা সাজানোর চেষ্টা করেছি, যেখানে হচ্ছে এই যেভাবে আপনাদের প্রশ্ন দেয়া থাকবে, সুন্দর করে প্রশ্ন অনুযায়ী জাস্ট একটা করে আনসার। বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ ব্যাংকে কবে ফর্মালি হয়েছে, বাংলাদেশ ব্যাংক কোন অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এখন রান হইতেছে, আমরা জানি সেটা বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972। তারপর ইজ বাংলাদেশ ব্যাংক ইজ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক। তারপরে আমাদের প্রথম গভর্নর কে ছিলেন, তারপরে আমাদের বর্তমান যে 14তম গভর্নর, কিন্তু নতুন গভর্নর উনি কবে দায়িত্ব নিয়েছেন, এই প্রশ্নগুলো কিন্তু আপনার থাকতে পারে। তো এইভাবে হচ্ছে আপনি গুছিয়ে যদি পড়েন, খুব বেশি টেনশন হওয়ার কিছু নেই। আমরা পিডিএফটি আপনাদের দিয়ে দিব। আমি বলেছি খালেদ ভাই আছেন, উনি পিডিএফটি আপনাদের জন্য শেয়ার করেছেন। তো অনেক বেশি প্যারা না নিয়ে এই যে টপিক বেস যদি আপনি সুন্দর করে আসলে পড়াশোনা করেন, তাহলে প্রাইমারি যেহেতু এই সিলেবাসটি নতুন করে দেওয়া হয়েছে, আমি আশা করি আপনি অন্য কারো থেকে পিছিয়ে থাকবেন না, আপনি অন্যদের মতোই ওই একই জায়গায় বা একই স্ট্যান্ডার্ডে থাকবেন। তো এইভাবে যদি অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভাই, এইভাবে পড়াশোনা করলে মোটামুটি আপনার একটা গুছানো প্রস্তুতি হয়ে যাবে আশা করি। অনেক ধন্যবাদ। তো আমরা যেটা আহ, মানে আমাদের গেস্টের কাছ থেকে শুনলাম যে আমরা ব্যাংকিং এবং হয় কি যে আহ, আমি ফেসবুকে যেটা দেখতেছি, আমি তো ফেসবুকে মানে মানে অধিকাংশ সময় থাকি। তো আচ্ছা, আমি যে জিনিসটা এখন দেখতেছি যে মানুষ লেগে গেছে কিসের পেছনে জানেন? এই বল ভাই। ব্যাংকিং পেছনে। কিন্তু রাইট, রিলিতে আপনার ব্যাংকিং এ মার্ক কত ভাই? মাত্র 10। মাত্র 10। তো যদি 10 মার্কের পেছনে, হ্যাঁ 10 মার্কের স্বাভাবিক পেছনে, হ্যাঁ ভাই আমি দেখেন আমি একটু শেয়ার দিই, হ্যাঁ ভাই। আমি একটু শেয়ার দিই। দেখেন এই যে এটা হলো আমাদের ব্যাংক এমসিকিউ ডাইজেস্টেড, হ্যাঁ। এখানে এই ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স এটা কিন্তু আগে থেকে দেওয়া, অর্থাৎ এটা সাধারণ জ্ঞানের একটা পার্ট, হ্যাঁ। রাইট, সাধারণ জ্ঞানের ঠিক ভাই। সেন্ট্রাল ব্যাংক সম্পর্কে এখানে তথ্য আছে, হ্যাঁ। এটা বলিস মানে একজন মানুষ যদি এটা থাকে, তার বুদ্ধি থাকে, সে ডাইজেস্ট বই থেকে এই পার্টটা শুরু করে নিবে। এছাড়া মানে তার দেখা গেছে ফেসবুক সয়লাভ হয়ে গেছে, হ্যাঁ। তো এই 10 মার্কের পেছনে দৌড়তে গিয়ে আপনি যদি বিশাল বড় মানে কি যেন বলে ওই যে স্যার, ব্যাংকের যে আপনি যেটা তৈরি করতেছেন, জিনিসটাকে তৈরি করতেছেন না, আরেকজন আছে যে কোন বইয়ের পেছনে ছুটতেছে জানেন? আপনারা ব্যাংকার হওয়ার পর যে বই পড়েন না রাইট। ভাই, ওই বইয়ের পেছনে ছুটতেছে মানুষ। ওই ওই যে আমরা বইয়ের যে পেছনে ছুটতে যাবেন না, ওই বইয়ের আমাদের পেছনে ছুটলে যে বিবি আপনার পরীক্ষাটা দিই, অবস্থা শেষ, ডিপ্লোমা আপনি পরীক্ষা। প্রিলি পাস করতে পারবেন না তো। এই যে আমি বললাম বাংলাদেশ ভাই, ব্যাংক সম্পর্কে এখানে আছে, তারপরে এদের বাংলাদেশ ব্যাংকের কাজটা কি, তারপরে এখান থেকে হয়তো বলতে পারে যে কোনটা বাংলাদেশ ব্যাংকের কাজ নয়, এই ধরনের প্রশ্ন আসতে পারে পিডিতে। রাইট। তারপরে ডিফারেন্ট টাইপস অফ বেসিক, ব্যাংক, আমার মনে হয় এটা একদম বেসিক আছে। কোনটা কোন ব্যাংকের মধ্যে পড়ে, হ্যাঁ। এটা আমরা কি যেন বলে যে কোনগুলো কি যেন বলে স্টেট হোম ব্যাংকের মধ্যে পড়ে, চারটা দিয়ে একটা হয়তো দিয়ে দিল যে গ্রামীণ ব্যাংক দিয়ে দিল, এটা তো স্টেট হোম না, হ্যাঁ। তো এই রাইট, থ্রি স্পেশাল ব্যাংক, ঠিক আছে, ক্যাটাগরি গুলো এমন সুন্দরভাবে সাজানো, একজন স্টুডেন্ট ইচ্ছা করলে এগুলো যদি এট এ গ্ল্যান্স দেখে যায়, হ্যাঁ আমাদের যারা সংগ্রহ করে রাখছেন, হ্যাঁ তারা এটা ওখান থেকে দেখে নেবেন, হ্যাঁ ওখান থেকে এক নজর আপনারা দেখে নেবেন। এই হলো আহ, যে ডিফারেন্ট স্যার আমি ইয়ে। হচ্ছে আপনার এই 10 মার্কের জন্য আপনার হচ্ছে বেসিক বইয়ের যে বইটা আছে না, এটা হচ্ছে হ্যাঁ চ্যাপ্টার হ্যাঁ 6, 7, এটা 8। আমি বলি এই যে এই আমাদের তিনটা আমি ডাইজেস্টের, পড়ছি, আমার কাছে তো মানে সহজই লাগতেছে ব্যাপারটা। তো দশ আচ্ছা মার্কের জন্য এটা ডাইজেস্টের এনাফ আমার পার্ট, কাছে মনে হয়। ডাইজেস্টের পার্ট হিসেবে আমি বেসিক জিকেটা আসলে প্রকাশ করছিলাম, যে অনেকে চাইছিল যে ডাইজেস্ট তো আমি পড়ি না, কিন্তু বেসিক জিকেটা আমাদেরকে যদি দিতেন, ওই কারণেই আসলে বেসিক জিকেটা আনা হয়েছিল। কিন্তু পাবলিকের এই এত, বুঝছেন মেহেদী ভাই, এত ভাই। বেশি চাহিদা মানুষের, যে বেসিক জিকে বের করছেন, আপনি এটার আপডেট আপনি অল্প দিলে খুশি হবে না
না ভাববে না না আপনি কম বলে যে দিয়েছেন। আপডেট বের করেন, মানে আজকে বই বের করছি কালকে আপডেট বের করতে বলে। আরে একটা বই বেসিক মানে কি? বেসিক মানে যে সাম্প্রতিকটা সৌজন্য হিসেবে দেওয়া হয়েছে, রাইট। বইটার নাম হলো বেসিক। মানে আপনার বেসিকটা পড়তে হবে। এখন এগুলো কি মানে চেঞ্জেবল জিনিস যেগুলো মানে না, একদমই যে এত সালে ইস্যু হয়েছে, এগুলো তো চেঞ্জেবল জিনিস না, এগুলো তো এখানে আপনি আবার বের আহ, করলেও একই জিনিস আসবে। হ্যাঁ। তাইলে আমরা যদি ব্যাংকের ফার্স্ট গুলো, কে কোন ব্যাংক ফার্স্ট কোন ব্যাংক লাস্ট, এইটা তো ব্যাংকিং এর সিস্টেম গুলো আমি আমি আসলে সম্পূর্ণটা তো আসলে ক্লাস হিসেবে নিচ্ছি না, এটা আসলে এট এ গ্লান্স বলার জন্য যে আহ, এখানে যদি বলে যে ব্যাংকের ক্ষেত্রে যদি ইন্স্যুরেন্স চলে আসে, হ্যাঁ, আপনি কিন্তু কর্তৃপক্ষকে মানা করতে পারবেন না। হ্যাঁ, ওই যে বললাম ফাইন্যান্সের ক্ষেত্রে যদি আপনার ইকোনমিক্স চলে আসে, আপনি কিন্তু বলার ব্যাংকের নেই। ইন্স্যুরেন্সটা কিন্তু রেখে আসলে একই কাতারে ফেলা হয়। হ্যাঁ, আপনি আসলে মানা করতে পারবেন না। আসলে কেন আসলো, কেন দিল, এটা তো ছিল না সিলেবাসে। এইসব কথা আসলে চাকরিতে চলে না। হ্যাঁ, না, তো এইরকম যে এই টার্ম গুলো, ছোট ছোট টার্ম গুলো জানতে হবে, যে ব্যাংকিং রিলেটেড অ্যাব্রিভিয়েশন ইলাবোরেশন যেগুলো, তার মানে এটা নিয়ে এইটাতে আপনি যেটা বলছেন ভাই ওইটাই, যে মোটামুটি এত হাইপার হওয়ার কিছু নাই, একদম এত বেসিক হাই পাওয়ার জিনিসগুলো কিছু পড়লে নাই তো। হয়ে যাবে। এটা 10 মার্ক, 10 মার্ক। মানে এটার জন্য একটা বই পড়তে যাওয়া তো ঠিক না। একটা হুম, সম্পূর্ণ একটা বই, এই যে আপনারা ব্যাংকে মানে মনে করেন যে ইয়া হওয়ার পরে, হ্যাঁ, ব্যাংকে চাকরি হওয়ার পরে তারা ব্যাংকিং যেই, ডিপ্লোমা একটা পরীক্ষা আছে। হ্যাঁ, ব্যাংকিং ডিপ্লোমার জন্য যে বই পড়ে না, ওই বই, কিংবা ব্যাংকের ব্যাংকের কারিকুলাম জানার জন্য বা ব্যাংকের বিভিন্ন কাজ জানার জন্য ব্যাংকের রেগুলেশন। অনেক বই আছে। ওই পাবলিক ছুটতেছে ওই বইয়ের পেছনে। এই 10 মার্কের জন্য যদি আপনি বইয়ের পেছনে ছুটেন, আপনার ফ্রিলি আপনার ফেল আসবে। হ্যাঁ, আমি বলে দিলাম। তো রাইট। আপনার চিন্তা করতে হবে, কারণ আপনি শুধু এই যে 10 মার্কের পেছনে ছুটতেছেন, আবার আপনার অ্যানালিটিক্যাল স্কিলস আছে, ওই স্কিলসের দিকে আপনার যাইতে হবে। হ্যাঁ, রাইট, ওখানে 20 এইভাবে নাম্বার আছে। যদি আমরা বলি যে এটা আহ, এক কথা, এই যে এটা আবার রিটেন পার্টের জন্য, তো আমরা রিটেন পার্টের জন্য ঠিক মানে বিস্তারিত কোনটা কি কি আসে বিষয় এইভাবে করে একদম মানে ডিটেলস দেওয়া আছে। আমি যদিও ওইগুলো মানে ফেসবুকে শেয়ার করি নাই। হ্যাঁ, এই হলো বিষয়। এটা হলো আহ, যদি বলি যে যে 10 মার্কের জন্য আমরা এত বেশি আহ, চিন্তা ভাবনা করবো না। হ্যাঁ, 10 মার্কের জন্য আমাদের এই যে আরো একটা, এটা হলো ব্যাংকিংটা গেল। ব্যাংক শুধু ব্যাংকিংটা কিন্তু দেখালাম, 21 পেজে যে দেখালাম শুধু ব্যাংকিং এর দেখালাম। এখন তাহলে ইয়া কোথায়, ফাইন্যান্স কোথায়? ফাইন্যান্স মানে ফাইন্যান্স বলতে কি বোঝায়? এখন ফাইন্যান্স বলতে যদি আপনি বলেন যে ফাইন্যান্স মানে হলো ওই যে কি যেন বলে, ফাইন্যান্সের বই পড়া শুরু করেন গিয়া, ভাই আপনার তো ফাইন্যান্সের বই তো আপনার জন্য না। শেষ আপনার শেষ ফাইন্যান্স করতে আসলে পারবেন না। আমাদের আমাদের আসলে বাংলাদেশের ফাইন্যান্স সাথে জড়িত বিভিন্ন কিছু সম্পর্কে আপনার জানতে হবে। এখানে ইকোনমি টার্মটাও চলে আসবে, ফাইন্যান্স এবং ইকোনমি দুইটাই চলে আসবে। হুম। তো এই ক্ষেত্রে আমাদের এখানে আমরা এখানেও 22 পেজের মতো আমরা মানে ডাইজেস্ট বই রাখছি। তো এইটা যাদের কাছে আছে পড়ে নেবেন, কিংবা আপনার কোনো ফ্রেন্ডের কাছে থাকলে ওর কাছ থেকে আসলে আপনি ছবি তুলে নিয়ে নিতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমাদের পিডিএফ দেন, বইয়ের পিডিএফ আসলে দেয়া হয় না। সরি টু সে, কোনো রাইটার আসলে বইয়ের পিডিএফ দেয় না, কারণ এমনি বইয়ের পিডিএফ না দিয়েই তো অবস্থা খারাপ। মানে আমার বই কিনে নিয়ে সুন্দর করে কি করে এই তাদের কোচিং এ শীট বানিয়ে নিছে তাদের হ্যাঁ, নাম দিয়ে। এটা তো আসলে মানে কি বলবো, মানে এর চেয়ে প্যাথেটিক হতে পারে না যে আমার বইটা আপনি পড়ান না, সমস্যা কি, আমি তো না মানা করি নাই। হ্যাঁ, কিন্তু ওই ওখান থেকে কপি পেস্ট করে নিয়ে বা মানে টাইপ করে এটা খুব খারাপ। সে শিট বানাই ফেলছে। তো কোনো প্রকার কার্টেসি নাই। হ্যাঁ, কোনো প্রকার কার্টেসি নাই, একদম হুবহু তুলে দিছে। হ্যাঁ, তাদের নিজেদের মতো সাজায় সাজায় সাজায়ও নেই। তো এই ট্রাম গুলো যেমন এই যে এখানেও মানে ফাইন্যান্স এবং ইকোনমিক ক্ষেত্রে আমার মানে ছোট ছোট ট্রাম গুলো, ওই যে মেহেদী ভাই একটু আগে বললেন যে জিডিপি, জিএনপি, হ্যাঁ, আপনার এনএনপি, এই যে বিষয়গুলো আপনি কিন্তু জানতে হবে। হ্যাঁ, আপনি যেগুলো আসলে সচরাচর পরীক্ষার মধ্যে আসে ওগুলো থেকে আসবে। এতদিনও পরীক্ষায় আসছে, এখন শুধু সিলেবাস অন্তর্ভুক্ত হয়েছে তার জন্য আপনি হাইপার হয়ে গেছেন। হ্যাঁ, এতদিনও আসছে, হয়তো একটু কম আসছে, মার্ক 3 মার্ক 2 মার্ক এরকম টাইপের আসছে, কিন্তু এখন আসবে একদম 10 মার্ক বলে দিছে উল্লেখ করে। তো আমরা বেসিক্যালি এটা নিয়ে আর আলোচনা করি না। আমরা চলে যাব পরের পরের এই যে এখানে রিটেন পার্টেরও আমরা দিয়ে রাখছি। হ্যাঁ, ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স এর থেকে শুরু করে সকল কিছু সংজ্ঞা যাতে একজন মানুষ একবার এক এ ক্লাস পড়ে চলে যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আমরা তাহলে আসল টপিক, এটা হলো গিয়া অ্যানালিটিক্যাল আসলে স্কিলস, যেটা আসলে গুরুত্ব দেওয়া দরকার ওইটার মধ্যে আসলে আমরা যাই, কারণ ওখানে 20 মার্ক, এখানে 10 মার্ক। আমরা 20 মার্কের দিকে তো যাওয়া দরকার আমাদের,
তা আমি মেহেদী ভাইকে অনুরোধ করবো অ্যানালিটিক্যাল স্কিল সম্পর্কে বলার জন্য। কারণ আপনার বাংলা ব্যাংকে কিন্তু অ্যানালিটিক্যাল স্কিল আগেও আসছে। মানে Right. আমরা পরীক্ষা দিছি ওই সময় কিন্তু অ্যানালিটিক্যাল, আপনি পরীক্ষা দিচ্ছেন ওই সময় কিন্তু অ্যানালিটিক্যাল স্কিলস আসছে, কিন্তু ওইটা সিলেবাসে ছিল না, এমনিতেই চলে Right. আসছে। হ্যাঁ, এটা সাধারণ জ্ঞান হিসেবে কিংবা ম্যাথমেটিক্যাল হিসেবে ম্যাথের হ্যাঁ মধ্যে চলে চলে আসছে। আসছে। হ্যাঁ, ম্যাথের মধ্যে চলে আসছে বা সাধারণ জ্ঞানও চলে আসতে পারে এটা। হ্যাঁ, তো এই বিষয়টা বলি যে তার জন্য আমরা গুরুত্ব দেব কোথায়, অ্যানালিটিক্যাল স্কিলস। কারণ সময়ই তো নাই সামনে, তার এই পরীক্ষা, আমি যদি ওইটা নিয়ে পড়ে থাকি তাহলে তো হবে না। ঠিক আছে ভাই, তাহলে আমরা জানতে চাইবো যে অ্যানালিটিক্যাল স্কিলস সম্পর্কে যদি আপনি বলতেন যে কি ধরনের জিনিস পড়া দরকার বা কোন ধরনের। ভাই, আমি শুরু করার আগে একটা জিনিস বলতে চাই যে প্রিলি ভাই যেটা বলছেন এক্স্যাক্টলি ওইটাই হবে। যে ব্যাংকিং টার্ম গুলো মুখস্থের বিষয়, ওইটা আপনি যা মুখস্থ করবেন আপনার পাশের বন্ধু 19 অথবা 20 মুখস্থ করবে। আপনি 6 পাইলে সারাদিন পরে উনি 5-4 ইজিলি পেয়ে যাবে, কিন্তু আপনি আসলে প্রিলিটা টিকবেন নাকি টিকবেন না সেটা ম্যাথ এবং অ্যানালিটিক্যাল স্কিলেই গিয়ে কিন্তু নির্ধারণ হবে। আপনার ওইখানে আসলে যথার্থ সময় দেওয়া উচিত, কারণ ওইখানে নতুন টোটালি 20 মার্ক অ্যাড হয়েছে। আগে তো ম্যাথের মধ্যে হয়তো 2-3-4টা ঢুকিয়ে দিত সিরিজ প্যাটার্ন, এখন স্পেসিফিকলি 20 মার্ক আসবে। তাহলে আপনার যদি সিনিয়র অফিসার, আপনি যদি ভালোভাবে প্রস্তুতি নিতে চান, আর এই তো সামনে পরীক্ষা হবেই, তাহলে আপনার এই যে 7 দিন আপনার ব্যাংকিং যে কোনো একটা শীট ধরে, ভাইয়ের বই আছে এটা পড়ে বা অন্য যে কোনো একটা জাস্ট বইটা একবার পড়ে নিলে হবে, কিন্তু অ্যানালিটিক্যাল স্কিলের জন্য আপনার অবশ্যই নিয়মিত কিছু প্র্যাকটিস করা উচিত। আমি একটু একটা স্ক্রিনে জাস্ট কয়েকটা ম্যাথ দেখানোর চেষ্টা করবো, যদি ভাই অনুমতি দেয় তাহলে আমি একটু দেখাবো যে এটা কি টাইপের প্রশ্ন আসতে পারে, অ্যানালিটিক্যাল স্কিলে কি টাইপের প্রশ্ন বেসিক্যালি আসে। আমি একটু জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমি আগে স্ক্রিন রেডি করে নেই, তাহলে সুবিধা। 1 মিনিট সময় দিবেন ভাই, যে কি ধরনের ম্যাথ আসতে পারে। আপনারা যারা কখনোই দেখেননি, অনেকে আছেন আর্টস ব্যাকগ্রাউন্ডের, যারা কমার্সের হয়তো বা তাও অনেকে দেখেছেন, আর্টস ব্যাকগ্রাউন্ডে দেখেননি। এটা অনেকটাই মেন্টাল এবিলিটি, বিসিএস এ যারা পরীক্ষা দিয়েছেন তাদের ওই মেন্টাল এবিলিটির অনেকটা জিনিস এখানে কভার করে। আমি জাস্ট ইয়েটা দেখাবো। হুম, হয়ে গেছে, স্ক্রিনটা শেয়ার করে দিই। এই যে। তো এইখানে হচ্ছে অ্যানালিটিক্যাল এবিলিটি, আমি জাস্ট কয়েকটা ভাগে এখানে ভাগ করে রেখেছি। যে একটা হচ্ছে যে আপনার লজিক্যাল রিজনিং টাইপের কিছু প্রশ্ন আসবে। এখানে কিন্তু শুধু এমসিকিউ এর জন্য বলতেছি, যে আপনার 20 নাম্বারের যে জিনিসটা কিছু আসবে। কিছু আসবে ব্লাড রিলেশন, যেমন আপনার একটা ছবি দিয়ে বলতে পারে ছবিতে যে আছে সে আমার দাদির মেয়ে, তাহলে আপনার কি হয়, এরকম কিছু প্রশ্ন আসে। তারপর হচ্ছে সিরিজের কিছু প্রশ্ন আসবে, প্যাটার্নের কিছু প্রশ্ন আসবে, ভিজুয়াল রিজনিং এর কিছু প্রশ্ন আসবে, ডাটা সাফিসিয়েন্সি কিছু স্পেসিফিক টার্ম থেকে প্রশ্ন আসবে। আপনার কাজ হবে এই জিনিসগুলো একটা বই বা কোনো জায়গা থেকে প্র্যাকটিস করা, বেশি বেশি প্র্যাকটিস করলে আপনি পারবেন। তো আমি জাস্ট কিছু উদাহরণ দিয়ে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবো যে জিনিসটা কি। প্রথমে জাস্ট আমি সিরিজটা বা এই জিনিসটা বলি। ধরেন দেয়া আছে 7, 21, 63, তারপরে আপনার প্রশ্ন আসতে পারে পরের নাম্বারটা কত। তার মানে দেখেন, এখানে 7-এর পর 21, 21 কিন্তু 7-এর 3 গুণ। এবার 21-এর 3 গুণ হচ্ছে 63, মানে পরে যে নাম্বারটা আসবে সেটা কিন্তু এই 63-র 3 গুণ হবে, যেটা হচ্ছে 179। এরকম সিরিজ টাইপ কিছু প্রশ্ন আসতে পারে। যেমন ভিজুয়াল রিজনিং বিষয়টা কি, যেমন একটা ছবি দিয়ে আপনাকে বলতে পারে যে ভাই এই ছবির মধ্যে কতগুলা ত্রিভুজ আছে আমাকে বলেন। এটা হচ্ছে ভিজুয়াল রিজনিং এর একটা প্রশ্ন। ব্লাড রিলেশনেরটা যেটা বললাম, যে ব্লাড রিলেশনের একটা প্রশ্নই আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে ব্লাড রিলেশনের প্রশ্ন। প্রশ্নটা যদি দেখেন, এখানে বলা আছে পয়েন্টিং টু এ উইমেন, একটা উইমেনের দিকে পয়েন্ট করে বলা হইতেছে, একটা মানুষ বলতেছে শি ইজ দ্য অনলি ডটার অফ মাই ফাদার্স ওয়াইফ, মানে আমার পিতার ওয়াইফের একমাত্র কন্যা সন্তান হচ্ছে ওই মহিলাটি। একটা মানুষ এখানে দাঁড়ায় আছে, সে বলতেছে এই যে এখানে একজনকে দেখতে পাচ্ছেন মহিলা, সে মহিলাটা হচ্ছে আমার ওয়াইফ, পিতার ওয়াইফ। আমার পিতার ওয়াইফ কে? আমার মা। আমার মার একমাত্র কন্যা, আমার মার একমাত্র কন্যা। তাহলে আমার মার যে একমাত্র কন্যা, আপনার মার যে একমাত্র কন্যা, সে আপনার কি হবে? আপনার বোন হবে। এই ধরনের প্রশ্ন আসলে অ্যানালিটিক্যাল স্কিলে আসবে। তারপর ধরেন আরো প্রশ্ন আসতে পারে, যেটা আমি বললাম যে লজিক কিছু প্রশ্ন আসে। তো এই প্রশ্নগুলা এরকম আপনাকে কিছু স্টেটমেন্ট দেয়া থাকবে, 1 নাম্বার স্টেটমেন্ট, 2 নাম্বার স্টেটমেন্ট। স্টেটমেন্টে বলা থাকবে অল পেপারস আর ফাইলস, এখানে বলা আছে সাম ফাইলস আর ফোল্ডার। তারপর এখানে কিছু কনক্লুশন দেওয়ার পর বলবে যে কোনটা সত্য, এই যে স্টেটমেন্ট গুলোর মধ্যে কোনটা সত্য।
আমি বিস্তারিত বললাম না, কিন্তু এইভাবে কিছু কন্ডিশন দিয়ে আপনাকে বলতে পারি কোনটা সত্য। আরো কিছু উদাহরণ দেখে, যেমন এখানে আপনার এখানে বলা আছে যে এই যে বাথ, এই বাথ ইকুয়াল টু হচ্ছে 23521, তাহলে টি ইকুয়াল টু কি হবে? এই জিনিসগুলা কিন্তু আপনার পাজেলের মধ্যে পড়ে। যে বি টি, এই যে টি 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 দেখেন এখানে কত 5, আপনি এইচ দেখেন এখানে কত 4, আর ই দেখেন এখানে কত 1, এ এখানে কত 3, তাহলে টি যদি সাজান আপনার হচ্ছে 513, অপশনে কিন্তু আপনার 513টা হচ্ছে যে এইখানে। তো এইভাবে হচ্ছে পাজেল রিলেটেড কিছু প্রশ্ন দিতে পারে। তারপর হচ্ছে আপনাকে এই যে কিছু অ্যানালজি টাইপ, যে পেন ইকুয়াল টু টুক, চেয়ার ইকুয়াল টু কি? টুক মানে হচ্ছে একটা কালার, ইঙ্ক, তাহলে পেন যদি হয় ইঙ্ক, চেয়ার হবে টেবিল। তো এইভাবে কিন্তু আপনার কিছু পাজেল, যেমন এখানে একটা পাজেল দেয়া আছে, এরকম প্রশ্ন আসবে। 5-এর পরে দেয়া আছে 11, 11 পরে দেয়া আছে 23, 23-এর পরে 47, পরের সংখ্যাটা আসলে কি? তাহলে এই জিনিসগুলো আপনি তখনই পারবেন যদি আপনি যে এই যে 7 দিন, অবশ্যই আমার মনে হয় কাবিল ভাইদের কোর্সে অবশ্যই খাইরুল ভাই হয়তো বা ক্লাস নিবেন এই বিষয়গুলোর উপর। তো উনি যখন আপনাদের এই জিনিসগুলো বুঝাইয়া দিবেন তখন আচ্ছা, কিন্তু আপনি আপনি খুব যেহেতু বলছেনই, এখন ভাই। বিষয় হলো খায়রুল ভাই ক্লাস নিবে, খায়রুল ভাইকে মানে হয়তো আমি অনুরোধ করলে নিবে। এখন আমাদের পার্টিসিপেন্ট, আপনার নিজেরও তো কোর্স আছে, আপনি জি কোর্স করার বিস্তারিত, কিন্তু আমাদের এখানে অ্যানালিটিক্যাল মানে অ্যাবিলিটির উপর নিতে হবে, ঠিক আছে? এটা হলো আমাদের মানে যে- জি ভাই, যারা চেষ্টা করবো তো ইনশাল্লাহ। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি মানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে আপনার আপনার ক্লাস বিস্তারিত আপনার কোর্সে থাকবে। আপনার কোর্স তো আপনার চালানি, ওখানে তো বিস্তারিত হয়। আমার এখানে অত বিস্তারিত আমরা সময়ও নাই, আমরা করাতে পারবো না। আমরা চাচ্ছি যে আপনার কাছ থেকে যে অনেক সুন্দরভাবে যেই শীটটা করেছেন সেটা না আমাদের ক্লাসে আমাদের স্টুডেন্টদেরকে বুঝিয়ে দেন। আজকে তো আসলে এখন তো এই লাইভে তো সম্ভব না সবকিছু, কারণ আমরা না না, সবকিছু নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আপাতত জি, তাইলে আমরা তাহলে আমি শেষ। জি অ্যানালিটিক্যাল এখানেই বন্ধ দিই। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এই একটা যে ভাই প্রশ্ন যেটা বললেন পেয়েছি, একটা এইভাবে প্রশ্ন। আপনারা যেভাবে হোক এটা প্র্যাকটিস করবেন। তো আমি বললাম যে স্যার এইভাবে হচ্ছে আমার একটা আপনাদের কোশ্চেন ছিল ভাইয়া, যে আপনি যে প্যাটার্ন গুলো বললেন এগুলো তো হচ্ছে বিসিএস এ যে মেন্টাল অ্যাবিলিটি ছিল না, এই কোশ্চেন গুলো মানে দেখলাম আর কি, কিছু কিছু এমনটাই তো বিসিএস এ আসে। তো আমি যদি বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করি তাহলে কি মানে 10, অ্যাটলিস্ট 10 পাওয়ার সম্ভাবনা কেমন? আমি একটু বলি, কাবিল ভাই যদি বলেন উত্তরটা দিয়ে দিই। এ, কথা বলি, আপনি বিসিএস এর কথা বললেন, আপনি ব্যাংকের কথা কেন বললেন না? এই যে বাংলাদেশ ব্যাংকে এটা আসছে, উনি যে প্রশ্নটা দেখাইছে এই টাইপের প্রশ্ন বাংলাদেশ ব্যাংকে অহরহ আসছে। আপনার যদি বাংলাদেশ ব্যাংক বিগত প্রশ্ন সলভ করে থাকে হ্যাঁ, দেখবেন 2014, এই 16, প্রশ্নগুলো আসছে। 2013 রেডি, হ্যাঁ, 10-এ রেডি, এগুলাতে তখন হ্যাঁ, অ্যানালিটিক্যাল স্কিলের আমরা যে আলাদা সময় প্রশ্নই থাকতো। পরীক্ষা দিয়েছি সবসময় এগুলো থাকছে। আচ্ছা, যাক, তাহলে আমি এখন আহ মেহেদীবের কাছ থেকে জানতে চাই। ভাই হ্যাঁ, আমি একটু বলবো যে বিষয়টা হচ্ছে ভাই যেটা বললেন সেটা ঠিক আছে, তো বিসিএস আপনার যদি আমি একটু উদাহরণ দিলে আপনি বুঝবেন। বিসিএস এও ম্যাথ আছে, ব্যাংকেও ম্যাথ আছে। বাংলাদেশ ব্যাংকের এডির জন্য আমি বলতেছি, আপনি দেখতে পারেন যে স্ট্যান্ডার্ড অনেক ডিফারেন্ট, কারণ বাংলাদেশ ব্যাংকের এডির ম্যাথ গুলা কিন্তু একটু টাফ হয়। তো আমরা কিন্তু খাইরুল ভাইয়ের অ্যাডভান্স বই বা অন্য কোনো বই তখন পড়ার চেষ্টা করি। একইভাবে এখানে অ্যানালিটিক্যাল স্কিলে আপনি বিসিএস পড়লে আপনি কিন্তু 50% যেটা বলছেন এটা অবশ্যই কভার হবে। কিন্তু অ্যানালিটিক্যাল স্কিল শুধুমাত্র মেন্টাল এবিলিটি না, এখানে কিছু রিজনিং বিষয় থাকে, কিছু সিচুয়েশন থাকবে, সিচুয়েশন অনুযায়ী আপনার কিছু সিদ্ধান্ত নেওয়ার কিছু জিনিস থাকবে। প্যাসেজ আকারে প্রশ্ন থাকতে পারে যেখানে প্যাসেজ থেকে 3টা 4টা 5টা প্রবলেম সলভ করতে বলা হইতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু শুধু বিসিএস এর মেন্টাল এবিলিটি পড়লে আপনি পুরোপুরি কভার করতে পারবেন না, কিন্তু বিসিএস এর মেন্টাল এবিলিটি পড়লে অনেকগুলো জিনিস আপনার কভার হবে। কমপ্লিট কভার করার জন্য বিসিএস এর বাইরেও আরো কিছু টপিক আপনার করা উচিত। আহ, এ, এটা নিয়ে আলোচনা করলাম। আমাদের একটা প্রশ্ন আসছে, হ্যাঁ, অন্য সার্বিক বিষয়ে, যে সিনিয়র অফিসার সিলেবাসে বাংলা সাহিত্যের সাধারণ এবং সাধারণ জ্ঞানের বিষয়গুলি কোনো প্রশ্নই থাকবে না। বাংলা এবং মানে সার্বিক একটা প্রশ্ন কি, ইংলিশ এবং বাংলার ক্ষেত্রে একটা প্রশ্ন আসতেছে যে ইংলিশে কি শুধু গ্রামারই আসবে, বাংলা কি শুধু গ্রামারই আসবে? তো এই ক্ষেত্রে আমার প্রশ্নটা মানে আমি উত্তরটা দিয়ে নিই যে দেখেন, বাংলা এখানে বলতেছে যে গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ। যদি শুধুই গ্রামার আসতো, ল্যাঙ্গুয়েজ কথাটা কিন্তু লাগাইতো না। ল্যাঙ্গুয়েজ কথাটা দিয়েই কিন্তু, ল্যাঙ্গুয়েজ কথা চর্যাপদকে আপনি বাদ দিতে পারবেন? আমাদের অস্তিত্ব তো থাকবে না চর্যাপদ যদি না হয়। তা আপনি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু আসলে ওই যে চর্যাপদ, কবি, মানে সাহিত্যিক সবই কিন্তু এখানে মানে ঢুকে ফেলছে। তবে হ্যাঁ, আপনার চিন্তা করতে হবে গ্রামারে সর্বোচ্চ গুরুত্ব দিবেন আগের মতোই, মানে
আগের মধ্যে আপনি গ্রামারে গুরুত্ব দিবেন, মানে সাহিত্যের মধ্যে কম গুরুত্ব দিবেন। ঠিক আছে, সাহিত্যের মধ্যে কম গুরুত্ব দিবেন, সাহিত্য থেকে এখনো কম আসবে। একদম এরকম না যে 50-50 চলে আসবে, এরকম হবে না। ঠিক আছে, ওই যে আমি বলি, ভাষা নিয়ে যদি প্রশ্ন করে, এটা তো আমরা গ্রামারের মধ্যে ফেলি, যে এই রাইট। ভাষা নিয়ে বলতে যে ভাষার উৎপত্তি, ভাষা মানে বাংলা ভাষা ব্যাকরণ, এই বইটি কার লেখা, এগুলো আমরা গ্রামারের মধ্যেই ফেলি। হ্যাঁ, এগুলো আমরা গ্রামারের মধ্যে ফেলি, এগুলো কিন্তু আমরা ওই যে সাহিত্যের মধ্যে ফেলি না। হ্যাঁ, আমাদের ডাইজেস্ট বই তো আমি এটা গ্রামারের মধ্যেই দেখাইছি। ওকে, তাহলে আমরা পরের টপিকে চলে যাব, যেহেতু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে আমাদের কথা হয়েছে। কারণ আমরা প্রিলির মধ্যে আরো একটা টপিক আছে, সেটা হলো বলছে বেসিক নলেজ। হ্যাঁ, এটা কিন্তু বেসিক নলেজ অন আইসিটি। এখন বেসিক নলেজ অন আইসিটি, এখন দেখেন এই যে আইসিটি, এটা কিন্তু আগেও আসতো। হ্যাঁ, এখন তাইলে পার্থক্যটা কি একটু যদি বলতেন। এই বিষয়টা হচ্ছে, এটা আমার মনে হয় এখানে আমাদের ডিফারেন্স করার কোনো দরকার নেই। আইসিটি মানে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আমি নিজে রোবোটিক্স এর স্টুডেন্ট, রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তা আমার কাছে মনে হয় এটা জাস্ট ওনারা লেখার জন্য আগে কি ছিল এটা ওনারা অত খেয়াল করে নাই। ওনারা জাস্ট সিলেবাসটা দেওয়ার সময় বেসিক নলেজ অন আইসিটি দিয়েছে। মানে আপনি আইসিটির আগে যা পড়েছেন, ধরেন ভাইয়ের বইয়ে আইসিটি রিলেটেড যা আছে, এর বাইরে আপনার আসলে খুব বেশি পড়তে হবে না। ওই জিনিসটাই জাস্ট, এই যে সেম জিনিস নতুন মুরকে নামটা শুধু চেঞ্জ করে বেসিক নলেজ অন আইসিটি দিয়ে দিয়েছে। কিন্তু আচ্ছা, যেই আমি পড়াশোনাটা একটু আপনার অ্যাড আগে করি, করছেন ভাই। আমি একটু add করি। আচ্ছা, আইসিটি বললে কি কম্পিউটারকে আমরা ফেলে দিতে পারবো, ল্যাপটপকে ফেলে না, দিতে পারবো, মোবাইলকে ফেলে দিতে পারবো? মানে আইসিটি তো কখনোই এইগুলোরই না। অংশ। আইসিটি তো প্রজেক্টর থেকে শুরু করে মানে জাস্ট সবগুলোর সমন্বয়। তবে হ্যাঁ, এখানে যেহেতু বলছে বেসিক নলেজ অন আইসিটি, তা আমরা চিন্তা করব যে আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়, হ্যাঁ, মানে আমরা তথ্য আইসিটি প্রযুক্তি মানে বলতে, রাইট, কম্পিউটার তথ্য আর আইসিটি প্রযুক্তি বলতে পার্টের আমরা মধ্যে কি, ওই হ্যাঁ, জিনিসগুলো একটু বেশি আসবে তুলনামূলক। হ্যাঁ, আমরা তথ্য প্রযুক্তি বলতে আমরা যে বিষয়গুলো বুঝি, আমরা ওই দিকে একটু মানে গুরুত্ব দিব। ঠিক আছে, রাইট। তাহলে আমরা প্রিলি শেষ করি, কারণ রিটেন নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। রিটেন নিয়ে, হ্যাঁ, রিটেন নিয়ে আমরা বলি। রিটেনের মধ্যে আসলে নতুন যে বিষয়টা আসছে, ফোকাস রেটিং নিয়ে কথা বলার দরকার নেই। এটা নিয়ে আমরা প্রয়োজনে হয় যে আরেকটা লাইভ পরবর্তীতে রিটেনের পূর্বে করা যাবে, রিটেনের ডেট দিলে তখন আমরা কথা বলবো। হ্যাঁ, এখন যে বিষয়টা আসলে প্রিলির সাথে অ্যালাইন বোঝা যাচ্ছে যে অ্যানালিটিক্যাল স্কিল আর অ্যানালিটিক্যাল রিজনিং। হ্যাঁ, এই দুইটা। ঠিক আছে, অ্যানালিটিক্যাল স্কিল, অ্যানালিটিক্যাল রিজনিং, আমরা রিজনিং এ যাব। আর ক্রিটিক্যাল থিঙ্কিং, এই দুইটা জিনিস আর্গুমেন্ট রাইটিং সম্পর্কে জানে। আমরা অ্যানালিটিক্যাল রিজনিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এই টপিকটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি বলবো ভাই। হ্যাঁ, 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 আপনি বলেন। হ্যাঁ ভাই, আমি জাস্ট একটা জিনিস যদি আমি দেখাই তাহলে আপনাদের জন্য ভালো হবে। 46 বিসিএস, 49 বিসিএস, 47 বিসিএস এবং 50 বিসিএস এ ইন্টারন্যাশনাল যে প্রশ্ন আমরা জানি, বিসিএস এর প্রশ্ন বাংলা ইংলিশ দুই ভাবে হয়। যদি আমি শুধুমাত্র এক্স্যাক্টলি আপনাকে ইংলিশের প্রশ্নটা দেখাই, একটু দেখানোর পর কথা বললে একটু আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। আমি এক্স্যাক্টলি বিসিএস এর প্রশ্নটা দেখাচ্ছি, শুধু দেখবেন যে বিসিএস, এটা 46 বিসিএস এর প্রশ্ন। যদি আপনি এই যে বিসিএস এর প্রশ্নের নিচে তাকান, লাস্ট লাইনটা একটু যদি খেয়াল করেন, আনসার দ্য কোয়েশ্চনস ইউজিং ইউর ওন রিজনিং এন্ড অ্যানালিটিক্যাল স্কিল। দেখেন টপিকটার নাম কি, অ্যানালিটিক্যাল রিজনিং এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। এখানে কিন্তু এক্স্যাক্টলি বলা হয়েছে অ্যানালিটিক্যাল থিঙ্কিং। আমি 50তম বিসিএস এর প্রশ্নটা আপনাদের দেখাই, একদম এক্স্যাক্টলি ইংলিশ প্রশ্নটা হুবহু আমি এখানে তুলছি, যে অ্যান্সার দ্য কোয়েশ্চনস ইউজিং ইউর ওন রিজনিং এন্ড অ্যানালিটিক্যাল থিঙ্কিং। আমার মনে হয় এটা, অনেকে বলতেছে যে আইবি এর টপিক অপশন কেন্দ্রিক হবে কিনা, আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা এখন বলবো। তার আগে আপনি এক্স্যাক্টলি দেখেন লেখা আছে অ্যানালিটিক্যাল থিঙ্কিং। এখন আমি যদি জাস্ট মুখে বলি, যে বিষয়টা হচ্ছে যে প্রশ্ন বা যে সিলেবাসটা করেছেন আমাদের স্যাররা, আমার মনে হয় না যে শুধু আপনার রিটেনে অপশন থাকবে। এখানে কিছু সিচুয়েশন দিয়ে আপনার নিজের ব্যাখ্যাটা চাইতে পারে, যে এই সিচুয়েশনে একটা প্যারা থাকবে, প্যাসেজ থাকবে, এবং তারপর বলতে পারে যে কতে আমি বলবে একটু অ্যাড আপনি করি, এটা। আমি ভাই একটু add করি। এখানে একটা গ্রাফও অবশ্যই। থাকতে পারে, একটা গ্রাফ দিল, ওই জি, গ্রাফটাকে আপনাকে জি, অ্যানালাইসিস অবশ্যই। করতে বলতে পারে। হ্যাঁ, হতে পারে। আমার কথাটা হচ্ছে এখানে আপনার অ্যানালিটিক্যাল স্কিলটা দেখাবে, এমসিকিউ না। আপনার যে আপনার লিখার ক্যাপাসিটি বা আপনার থিঙ্কিং ক্যাপাসিটি, আপনি সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন কিনা, সেটা একটা ডাটা থাকতে পারে। আমাদের দেশের একটা রেমিটেন্সের একটা প্রবাহ থাকতে পারে। আমাদের যে টাকা চুরি হয়েছে, এখানে কিছু সিচুয়েশন দিয়ে বলতে পারে আপনি টাকাটা ফেরত আনার জন্য কি সিদ্ধান্ত নিতে পারেন। এইরকম বিভিন্ন ধরনের সিচুয়েশন আপনার সামনে দিবে। আমরা যে সৃজনশীল প্রশ্ন সমাধান করছি,
ক্লাস 6 থেকে একদম কলেজ পর্যন্ত ওইরকম সৃজনশীল কিছু সিচুয়েশন দিয়ে আপনার কাছে বলতে হইতে পারে বা জানতে চাওয়া হইতে পারে যে আপনি কি সিদ্ধান্ত নেবেন। এখানে 40 নাম্বার দেওয়া হয়েছে, এখানে কিন্তু 3টা টার্ম বলছে। একটা আর্গুমেন্ট রাইটিং, এটা হুবহু আমরা আগেই পড়ছি আর্গুমেন্ট রাইটিং, সো এটা নিয়ে কিন্তু আমাদের কোনো টেনশন নাই, অপশন থাকবে আমরা আর্গুমেন্ট রাইটিং লিখবো। আমার মনে হয় যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা হবে একটা সিচুয়েশন দেয়া থাকতে পারে এবং সেই সিচুয়েশনটা সুন্দর করে আমাদের এক্সপ্লেন করতে বলা হইতে পারে। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং, যে একটা উদ্দীপক বা ভাই যেটা বললেন একটা ডেটা চার্ট, গ্রাফ এরকম থাকবে এবং আপনাকে সিচুয়েশন ওয়াইজ একটু এক্সপ্লেন করতে বলা হইতে পারে। এইভাবে হচ্ছে আপনার 40। তার মানে হচ্ছে আপনি আসলে একটা বই, এখন যে আপনি যে মোটা বইয়ের পিছনে দৌড়ানো যাবে না। আপনার অ্যানালিটিক্যাল এবিলিটি, আপনি কিন্তু এতদিন যা যেভাবে চিন্তা করার ক্যাপাসিটি আপনার এতদিনে ডেভেলপ হয়েছে। না অনেক বেশি বই পড়ে এখন এটা 2-4টা বই কিনে আসলে পারবেন না। আপনি কিছু প্রশ্ন দেখেন বা কি ধরনের অ্যানালিটিক্যাল রিজনিং আগে বিভিন্ন পরীক্ষায় এসেছে, বিসিএস এও প্রবলেম সলভিং আসে, আইবি এর কিছু প্রবলেম, রিটেনের কিছু প্রশ্ন দেখতে পারেন, যেটা আমার কাছে এখন নাই, দেখাইতে পারবো না আমি। তো এইরকম আহ, যদি কিছু অ্যানালাইসিস দেখেন, তাহলে হচ্ছে আপনি কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেই জিনিসটা ধারণা পাবেন। আর যারা বিসিএস দিয়েছেন তাদের তো ধারণা আছেই। আমার মনে হয় এরকম সিচুয়েশন টাইপ দিয়ে আপনাকে কিছু প্রশ্ন করা হইতে পারে। এইটাই হচ্ছে আমার মানে আমার মনে হয় এই প্রশ্নটার একটা অবজারভেশন ভাই। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। মানে বিষয়টা হলো আহ একটা কিন্তু আছে এখানে, যে জিনিসটা আসলে গুলায় ফেলা হচ্ছে সেটা হলো ক্রিটিক্যাল, একটা আছে ক্রিটিক্যাল রাইটিং। হ্যাঁ, ক্রিটিক্যাল রাইটিং টাইপের একটা আছে, যে এটা কিন্তু আসলে আর্গুমেন্ট রাইটিং এর মতোই। যে জিনিসটা আমি নিজেই আসলে তুলে ধরেছিলাম, আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড আর্গুমেন্ট রাইটিং। হ্যাঁ, তো ক্রিটিক্যাল থিঙ্কিং বিষয়টা যে ওই যে একটা সিচুয়েশন তুলে ধরে আপনাকে বলতে রাইট, ধরে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করার জন্য। অ্যানালাইসিস করতে মানে বলতে পারে। এটা আসলে নির্ভর করে আসলে কোনটা কত মার্কের। এখানে হতে পারে একটা অ্যানালিটিক্যাল এবিলিটি দিয়েছে, অ্যানালিটিক্যাল রিজনিং দিয়েছে, একটা ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়েছে, একটা আর্গুমেন্টেটিং দিয়েছে, 3টা দিয়েছে। এখন আপনার চিন্তা করতে হবে যে কোনটার মধ্যে কত মার্কস দিয়েছে, মার্কস অনুযায়ী আপনার অ্যান্সার করতে হবে। এখন মার্কস হলো একটার মধ্যে ধরেন যে 5 মার্ক, আরেকটার মধ্যে 5 মার্ক, আরেকটার মধ্যে হলো বাকি মার্ক। হ্যাঁ, তো তাহলে আপনার 5 মার্ক 5 মার্ক 10 মার্ক আর হলো 30 মার্ক। তো তাহলে আপনার চিন্তা করতে হবে যে 30 মার্কে আমার বেশি চিন্তা করতে হবে, 30 মার্কে আমার বেশি সময় দিতে হবে। অবশ্যই, আমার অবশ্যই। 5 মার্কের জন্য আমার কি যতটুকু প্রয়োজন জাস্ট ক্লিয়ারেন্স দিয়ে আমি চলে যাব। এই জায়গাটার মধ্যে স্টুডেন্টরা ফল করবে। প্রথম সিলেবাস তো এই জি, টাইম ম্যানেজমেন্টের মধ্যে স্টুডেন্টরা ফল করবে। হ্যাঁ, ভাববে অবশ্যই। যে আমার তো লিখতে হবে। হ্যাঁ, লিখতে গিয়ে দেখা গেছে মানে যেটাতে মার্ক বেশি ওটাতে কম লিখবে। মানে সমান সমান লিখে দিয়ে আসলে তো হবে না, সমান সমান লিখে দিয়ে না, আসলে তো হচ্ছে না। হ্যাঁ, তো এখন আমরা যদি বলি যে আমাদের এখানে আহ, আবারও যেই কমন টপিকটা আসছে সেটা হলো ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং নলেজ। এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, এটা আমরা আর আলোচনা করব না। হ্যাঁ, এটা জাস্ট রিটেন পার্টে আসবে। যে জিনিসটা আমরা প্রিলিতে পড়ছেন এটাই আপনার রিটেনে কাজে দিবে। হুবহু ওই প্রিলির ক্ষেত্রে জিনিসটা। অপশন থাকবে, রিটেনের ক্ষেত্রে অপশন থাকবে না। আহ, তাইলে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে কথা বললাম। আর বাংলা আর ইংলিশ যেই বিষয়গুলো যুক্ত করা হয়েছে এটা নিয়ে, এটা যেহেতু নতুন যেহেতু যুক্ত জি। হয়েছে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। আমি প্রথমে আপনার মতামত জানতে চাই যে বাংলা অংশ দেওয়া হয়েছে এবং ইংলিশ অংশ দেওয়া হয়েছে। এটা যেটা আমার প্রথমে প্রশ্ন দেখে যে মানে সিলেবাসটা দেখে যেটা মনে হলো, বিসিএস এর রিটেনে যেটা হয়, এটা ব্যাকরণ অংশ থাকে, বিসিএস এর রিটেনে ইংলিশ থাকে। তো 200 নাম্বারের মধ্যে পুরো বিসিএস এর একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করা হয়েছে। পুরো 200 নাম্বারটার মধ্যেই আপনার ফোকাস আছে, আর্গুমেন্ট আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল অ্যানালাইসিস এই জিনিসটা আছে। একই সাথে বাংলার ব্যাকরণ, ইংলিশ গ্রামার এবং জিকে পুরা একটা মানে একটা বিসিএস এর যে 900 নম্বরের প্রিপারেশন, এটা জাস্ট 200-র মধ্যে একটা দেওয়ার চেষ্টা। আপনি কিন্তু যে টপিক গুলো বলা হয়েছে, আমি কিছু টপিক যদি বলি, সমাস, কারক, বিভক্তি, এক কথায় প্রকাশ, এই জিনিসগুলো তো আপনি প্রিলিতে পড়বেন। সেটা জাস্ট রিটেনে যদি আসে, তখন যেটা হবে যে আপনার বলতে পারে যে আপনার সমাসের ভাগগুলো আপনি তুলে ধরুন, একটা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। কারকের কয়েকটা দিয়ে বলতে পারে কারক নির্ধারণ করুন। মানে আপনি যেটা প্রিলিতে অপশন সহ পাইতেন, এক্স্যাক্টলি সেম সেম জিনিসটা পাবেন, যেখানে অপশন থাকবে না। জিকের মতো, জিকেতে যেমন আমরা জিকে রিটেনে কি হয়, একটা প্রশ্ন দিয়ে সলিউশন থাকে না, আমাদের নিজেদের আনসারটা লিখতে হয়। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তাই হবে, এখানে অপশন থাকবে না, আপনার নিজের মতো করে লিখতে হইতে পারে, এটা প্রাথমিক ধারণা। আর ইংলিশের ভাই যেটা বললেন একই বিষয় আমার মনে হয়, যেখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, ফ্রেজ, ক্লজ, তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব,
একই জিনিস, প্রশ্ন দেয়া থাকবে, অপশন থাকবে না, আপনার সেন্টেন্স চেঞ্জ বলতে পারে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, তারপর হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স, অথবা ফ্রেজ, অনেক ভার্ব আছে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এরকম শূন্য স্থান থাকতে পারে, আপনার ফিল আপ করতে হইতে পারে। এগুলো কিন্তু নন ক্যাডারের পরীক্ষায় এসে থাকে। যেমন আপনি যদি মাদক, তারপর দুদক, এই ধরনের প্রশ্নের কখনো পরীক্ষা দিয়ে থাকেন রিটেনে, ওদের নন ক্যাডারে এরকম এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন, এই ধরনের রিটেন প্রশ্ন হয়, যেখানে এক কথায় প্রকাশ শুধু দেয়া আছে কিন্তু উত্তর দেন, আপনার নিজের উত্তর লিখতে হয়। তো এই দুইটা টপিক বুঝার জন্য আমার মনে হয়, আমার যে সাজেশন ব্যক্তিগত, যে কিছু নন ক্যাডার বই বা বাজারে যে কোনো জায়গা থেকে আপনি নন ক্যাডার প্রশ্নগুলো নিতে পারেন। যেমন আমি মানবাধিকার কমিশনের রেডির একটা পরীক্ষা দিয়েছিলাম, হুবহু এই টপিক গুলো ছিল, যে বাংলার ব্যাকরণের যে অংশটা আর ইংলিশের অংশটা, যদিও আমি আচ্ছা তখন এনএসআই ঢুকে যাওয়ার কারণে ভাইবাটা দেওয়া হয় নাই। আচ্ছা এখন তো আমার মনে হয় এরকমই কিছু একটা হবে, এটা আমার আমি আন্ডারস্ট্যান্ডিং। আমি ভাই, একটু সাথে একটু অবশ্যই। তারপর আবার আপনার বক্তব্য আসবো। এই যে মানে বললেন না যে ইয়া কি যেন বলে, একটু স্ক্রিন নিচ্ছি না। আচ্ছা আমার স্ক্রিনটা এই যে, আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে, রাইট? হ্যাঁ এই যে ভাই তো এই যে দেখাচ্ছেন। আমি বলি যে এখন দেখা গেছে তার হাতের কাছেই আমার ডাইজেস্ট বইটা আছে, কিংবা কারো একটা বাংলা বই আছে, সাপোজ মানে যে কারো একটা বাংলা বই আছে, সে যেহেতু প্রিপারেশন নিচ্ছে, তার কাছে বই আছে, তো সে এই বইটা থেকে এ, যে টপিক গুলো আছে ওগুলো পড়ে ফেললেই হবে। এখন সে যদি মানে চিন্তা করে, ওই যে আপনি বলছেন না যে ওই যে নন ক্যাডার বই, এগে নন ক্যাডার বই খুঁজবো এখন, এই আচ্ছা আচ্ছা। সময় সময় আছে 9 দিন। এখন যদি আপনি মানে মার্কেটে না, দৌড়াদৌড়ি বই করেন খোঁজা তাহলে না হবে ভাই, না। বই খোঁজা না, জাস্ট নেটে সার্চ দিয়ে বলবে যে ধর মানবাধিকার কমিশন দুই হাজার ও আচ্ছা তেইশের আচ্ছা, রিটেন হ্যাঁ প্রশ্ন। ওইটা, হ্যাঁ ওইটা হলে ঠিক বই আছে না, যে ওইটা তো কোনো বই মানে নাই, ওইগুলো কোনো বই নাই বাজারে, তো আছে আছে এগুলোর জন্য আছে, ওই নাই মার্কেটে, এরকম নাই, কারণ ওইগুলোর বই। জন্য আবার ওই যে রিসেন্ট সলিউশন বা আহ, মানে অনেক কোম্পানি বের করে রাখছে মানে বই আর কি, ওই বইগুলোর সলভ আছে। তো আমার কথা হলো কি, যে কোনো বই থেকে আপনি কি করেন, এই যে এভাবে করে সাজানো আছে না, যে সরি, এই যে এভাবে করে সাজানো আছে না, হ্যাঁ, বা আপনার বেশিরভাগ আসতে পারে কি, বেশিরভাগ ক্ষেত্রে আসতে পারে যে এই যে নিচের গুলো কি করেন, ব্যাস বাক্য নির্ণয় করেন, হ্যাঁ সমস্ত পদ দিয়ে দিবে, ব্যাস বাক্য নির্ণয় করতে বলবে। সমাসের ক্ষেত্রে এরকম ধরনের আসতে পারে, হ্যাঁ, কিংবা ওই যে কোনটার কোন অর্থ, এটা হয়তো আসতে পারে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে কি আসবে, ব্যাস বাক্য আসবে, আর আসবে কি যে কোনটা এই নিচের সমাসগুলো কি করেন, নির্ণয় করেন, মানে কোনটা কোন সমাস এটা নির্ধারণ করে। এই হলো বিষয়। এখন আবার মানে একটা টপিক দেখালাম এরকম, মানে বাংলার অনেক টপিকে দেখানো হবে, হ্যাঁ, ইংলিশ দেখানো যাবে। আপনি আপনার বক্তব্যে ফিরে আসি, যেহেতু আপনাকে আমরা আনছি জানতে। না না, ভাই হ্যাঁ, যেটা বলেন। বলছেন আমি কিন্তু মানে ভাইয়ের এটা ধারণাটা সঠিক। মানে আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আপনি যাই বলেন দৌড় দিয়ে আমরা চলে যাই যে বই কেনার জন্য। আমি বই কেনার বিষয়টা বুঝাই নাই, যে এইরকম প্রশ্ন, ভাই যেটা বললেন যে একটা ব্যাস বাক্য দিয়ে বলবে এটা ব্যাস বাক্য লিখুন, সিংহাসন, আপনারা বলবে ব্যাস বাক্য লিখুন, সিংহ চিহ্নিত আসন, এরকম সমাজ থেকে প্রশ্ন আসতে পারে। কারকে দিয়ে বলবে এটা কোন কারকে কোন বিভক্তি, আপনার তখন উত্তর লিখতে হবে অধিকরণ কারকে, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থা, এরকম ভাবে প্রশ্ন আসবে। আর আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি, যে আপনি যদি জাস্ট নেট, ফেসবুকে একটা সার্চ দিলে যদি পান, পাইলে না পাইলে কোনো বিষয় না, প্রশ্নগুলো এইভাবে আসবে, যে জাস্ট এমসিকিউ আপনার যেভাবে আসতো ঠিক একইভাবে আসবে, এখানে আপনার কোনো অপশন থাকবে না, আর আগে আপনি অপশন পাইতেন। এটাই ভাই মোটামুটি। কাবিল ভাই। ওকে ওকে, সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। আমি প্রথমে আসলে বুঝতে ভুল করছি, যে আমি ভাবছি যে কোনো বই মানে হয়তো আহ, ওই বইয়ের নাম তো আর বলে না, বলছেন যে বই কেনার জন্য, হ্যাঁ বই কেনার জন্য ওই গিয়ে বই খুঁজবো, যে এই যে মানবাধিকার কথা বলছে ওর নামে কোনো বই আছে কিনা। আছে, বাজারে বইয়ের কোনো অভাব নাই। কারণ কি, এই যে কভারের মধ্যে লেখা ওই একই জিনিস মোড়কে দিয়ে দেখবেন যে বাংলাদেশ ব্যাংকের বই বের করে পাচ্ছে, হ্যাঁ, তারপরে রাইট। ওই যে এই বই বের করছে। ভাই আপনাদের মানে মানে ভাবা উচিত যে আমি যে কোনো মানে বই এক সেট কিনে, যেটা আপনার ভালো লাগে ওগুলো আপনি পড়েন, মানে পড়লে আপনার হবে। আর যেগুলো কেনা আছে আপনার, ওগুলো পড়ে না। একজন আছে যে বইয়ের মানে মার্কেট বানিয়ে রাখে তার ঘরের মধ্যে, সে পড়ে না, না পড়লে লাভ কি, সে কি বইয়ে তাকে মানে চাকরি দিয়ে দিবে? না যাক, আমরা অ্যানালাইসিসে যে পার্টে চলে গেছি, সেটা হলো যে আমরা বলছি যে জেনারেল নলেজ কিন্তু আছে, হ্যাঁ, রিটেন আবার জেনারেল নলেজ আছে। তো রিটেনের এই জেনারেল নলেজের মধ্যে আপনি দেখেন, জেনারেল নলেজের মধ্যে এখন আর কিন্তু ব্যাংকিংটা, আগে আসতো ব্যাংকিংটা, হ্যাঁ, এখন যেহেতু ব্যাংকিংটা সেপারেট করে দিয়েছে, এখন জেনারেল নলেজ মানে
পিওর জেনারেল নলেজটা আসবে। তবে পিওর জেনারেলের মধ্যে এখানে আপনারা ধরে নিতে পারেন যে মানে 50% ফিক্সড আর 50% হলো আহ, কি যেন বলে রিসেন্ট। হ্যাঁ, এইটা চিন্তা করতে হবে যে 5 মার্ক আমার রিসেন্ট আসবে আর 5 মার্ক, 5 মার্ক না মানে ব্যাংকে তো সাধারণত রিসেন্টারই গুরুত্ব দেওয়া হয়। তো চিন্তা করতে হবে যে রিসেন্ট আসবে, আর ফিক্সড আসলে তো আপনারা পারবেন। তো আমরা তাহলে আচ্ছা, ম্যাথমেটিক্স এসএসসি লেভেল এটা নিয়ে যদি বলতেন, আপনি তো ম্যাথে বস। হ্যাঁ, না ভাই, না, এটার এটার বিষয়টা হচ্ছে আমাদের প্রিলি এবং রিটেনের একটা কনফিউশন আমি ক্লিয়ার করি। প্রিলিতে ম্যাথ আসলে কঠিন আসে, অনেক অ্যাডভান্স ম্যাথ আসে। 20টা ম্যাথ পারতে হইলে আপনার আসলে অনেক প্রায়র নলেজ দরকার আছে। কিন্তু রিটেনের যদি আপনি গত 5টা যে কোনো ব্যাংক দেখেন, সিনিয়র অফিসার এডি সহ, আমি নিজে যে 23-এ রেডি হয়েছি এবং সিনিয়র অফিসার বিগত 22 এবং 23 ভিত্তিকের, শুধুমাত্র নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। আমি সবসময় কি করি ভাই, আমার টেবিলে যে এই বইগুলো রাখি বুঝছেন, এই যে বোর্ড বই, তো সাধারণ গণিত উচ্চতর গণিত, এই বইগুলো যদি আপনি পড়েন, পুরো চ্যাপ্টার গুলা, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলা কমপ্লিট করেন, 15টার মতো চ্যাপ্টার আছে, আমি কথা দিতে পারি আপনি কম পক্ষে 3টি পারবেন। সেটা সিনিয়র অফিসারে তো 4টা পারার কথা, এডিতেও 3টা থেকে 4টা ম্যাথ পারবেন। কারণ এসএসসি লেভেল যেহেতু বলে দিছে, এসএসসি লেভেলের সবচেয়ে কঠিন প্রশ্ন হতে পারে, কিন্তু এসএসসি লেভেলের বাইরে কখনো প্রশ্ন হবে না। তা আপনার কাজ হবে সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, নবম দশম শ্রেণীর বোর্ড বই। এটা আমি উচ্চতর সাধারণ গণিতটা দেখাইলাম, এরকম একটা বই আছে উচ্চতর গণিত। আপনার এখন তো রিটেন না, প্রিলটা দেওয়ার পর আপনি যদি বুঝেন আপনার কাটমার্কের উপরে থাকবে, আপনার কাজ হবে সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের চ্যাপ্টার গুলো ধরে ধরে করা। এইভাবে করলে আপনার শুধুমাত্র সিনিয়র অফিসার না, সিনিয়র অফিসার এডি, আমি কনফিডেন্ট যে আপনার মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন আপনি অবশ্যই পারবেন। আর এডি এডি হওয়ার জন্য 5টা ম্যাথ কখনোই লাগে না, 3টা 4টা ম্যাথই এনাফ। এবং সেটা আপনি শুধুমাত্র নবম দশম শ্রেণীর সাধারণ এবং উচ্চতর গণিত পড়লেই হবে। এটা ভাই আমার আন্ডারস্ট্যান্ডিং এবং অবজারভেশন। ওকে, অসাধারণ বলছেন। আমরা শেষ পর্যায়ে চলে আসছি লাইভের। আমরা আপনাকে আশা করি যে সিলেবাসের যেই বিশ্লেষণ করলেন, অনেক সুন্দর বিশ্লেষণ করছেন আপনি। আহ, এখানে অ্যানালিটিক্যাল স্কিলস, এই ক্ষেত্রে আপনাকে আমরা চাইবো প্রিলিতে একটা, প্রিলির মানে তো সময় চলে আসছে, 15 তারিখ প্রিলি, এর ভিতরে অ্যানালিটিক্যাল স্কিলসটা আমরা আপনি দেখাচ্ছিলেন, কিন্তু আমি আসলে সময় দিতে পারতেছি না, আমাদের ক্লাসও আছে। তো আমরা ক্লাসে আপনার কাছ থেকে এই জিনিসটা জানবো। আপনি আহ, এই যে অ্যানালিটিক্যাল রিজনিং যেটা, এটা থিঙ্কিং যেটা, এটাও অসাধারণভাবে আপনি দেখাইছেন। এই জিনিসটা আমরা আসলে ক্লাসে আপনার কাছ থেকে শেখার চেষ্টা করব। আর বাদ বাকি যে আপনি ফোকাস সেটিংও অনেক সুন্দর ক্লাস নেন। আমি কিন্তু আপনার কি যেন বলে আলোকবর্তিকা, হ্যাঁ, জি, আলোকবর্তিকা, বিসিএস এন্ড ব্যাংক, আমি কিন্তু good. দেখছি মানে আপনাকে পেজ থেকে পাওয়া। হ্যাঁ, পেজে আপনার গ্রুপে আমাদের অনেক কিছু শেয়ার করেন, তো ওখান থেকে আমরা পেজটা দেখলাম। দেখার পরে ওখান থেকে আপনার খুঁজে গিয়ে দেখি যে না, ভালো তো, ফোকাস রাইটিং মানে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে মানে পড়ার। তো আহ, যতটুকু সম্ভব আর কি, আপনাদের কোর্স আছে, কোর্সে তো আপনারা করান, আপনাদের কোর্সে স্টুডেন্টরা ভর্তি হবে। তো আমাদের স্টুডেন্টদের জন্য আপনি যতটুকু সম্ভব চেষ্টা করবেন। জি ভাই, এই আপনার সাথে তো এইটুকু। কথা শেষ কনভারসেশন হচ্ছে, যতটুকু শেষ সম্ভব ইনশাল্লাহ। শেষ জি মেসেজ আপনার, আপনার ভাই, শেষ মেসেজ মানে আপনার শেষ মেসেজ শুনতে ওকে। আমার স্টুডেন্টদের আমার জন্য। জি, আমার কথা হচ্ছে যে আপনারা যখন প্রস্তুতি গ্রহণ করেন, একটা জিনিস দেখেন, আপনি এই সিলেবাস নিয়ে 2 থেকে 3 দিন সময় নষ্ট করছেন। আমি যদি ব্যক্তিগতভাবে হইতাম আমি কিছুই করতাম না, আমি বসে থাকতাম। কেন? আমি জানি 4 থেকে 5 দিন পর যখন মার্কেট ঠান্ডা হয়ে যাবে, তখন আমি কমপ্লিট আইডিয়া একটা পেয়ে যাবো। বিভিন্ন প্ল্যাটফর্ম, ভাইদের মতো যারা এক্সপিরিয়েন্স আছে, তারা সবকিছু শেয়ার করে ফেলতো, তখন আমি শুধু দেখে নিতাম। আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ আছে মানে সাহিত্য আসবে তুলনামূলক কিছুটা কম, বাংলা, ইংলিশ, গণিত এবং আইসিটি, এই যে 70 নাম্বার, এটা তো আপনার আগের প্রস্তুতি। আপনি এই 70 নাম্বার প্রস্তুতি নিতে থাকেন, এবং এই যে আমাদের মতো যারা আমরা অ্যানালাইসিস করি বা আমরা বোঝার চেষ্টা করি, তাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে বাকি 30 আপনি মোটামুটি পড়েন। আপনিও প্রথমবারের মতো এই সিলেবাসটা দেখছেন, এবং আপনার যে পাশের টেবিলে রিডিং রুমে বা অন্য কোথাও পড়তেছে, সেও প্রথমবারের মতোই দেখছে। মানে আপনি পিছিয়ে আছেন, অন্য কেউ এগিয়ে গেছে, এটার ধারণা রাখার কোনো দরকার নেই। আপনি ওই 70-এ ভালো করতে পারলে, এবং এই 30 আপনি এই 7 থেকে 6 দিনে যতটুকু প্রস্তুতি নিতে পারবেন, আপনার পাশের টেবিলের ভাইটাও ঠিক ততটুকুই প্রস্তুতি নিতে পারবে। তার মানে এই 30-এ আপনি যা পাবেন উনিও তাই পাবে, কিন্তু আগের 70-এ যদি আপনার গুছানো প্রস্তুতি থাকে, আপনি বেশি পাবেন, উনার গুছানো প্রস্তুতি না থাকলে উনি কম পাবে। তাই অনেক বেশি টেনশন না করে, যেই কোর্সে বা যেই প্ল্যাটফর্মে আপনি যুক্ত আছেন, ভাই যেটা বললো,
আমার প্ল্যাটফর্মে ভাই কেন পাইছে, আমি আমার প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ফ্রি রিসোর্স দেওয়ার চেষ্টা করি এবং অনেক মানুষজন আমারটা কপি করে। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমার মেসেজটা হচ্ছে আপনি পড়াশোনা করেন, সেটা যেই প্ল্যাটফর্মে যুক্ত থাকেন, ওনারা যদি আপনাকে ভালো সার্ভিস দেয় আপনি তাদের সাথে থাকবেন। ভাই যদি ভালো সার্ভিস না দেয়, পরের কোর্সে ভাইয়ের নামে এমনিতেই বদনাম হবে। আর ভাই যদি ভালো সার্ভিস দেয়, তাহলে যে যতই বদনাম করুক, এটা আলটিমেটলি প্রকাশ পাবেই যে উনি ভালো সার্ভিস দিয়েছিলেন কিনা। আপনাদের প্রতি এটাই মেসেজ, খুব বেশি টেনশন করার দরকার নেই, ভালো মতো প্রস্তুতি গ্রহণ করুন, ইনশাল্লাহ আপনি খুব ভালো করতে পারবেন। এবং আমারই বিশ্বাস আছে যে পড়াশোনা করে পরিশ্রম করে সে অবশ্যই সফল হবে। আপনাদের জন্য সবসময় শুভকামনা থাকে আমার। আসসালামু আলাইকুম। আপনার প্রতিও অনেক অনেক মানে শুভকামনা রইলো। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এত ব্যস্ততার মধ্যেও মানে অফিসিয়াল ব্যস্ততা প্লাস মানে কোচিং এর ব্যস্ততা, আপনি কোচিং করান, ওখানে পড়ান, ওখানে পড়ানোর পরও মানে যে আমাকে সময় দিয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, একদম ফ্রি সেশনে যেটা ফেসবুকে লাইভ হচ্ছে, সবাই দেখতেছে, হ্যাঁ, এখানে সময় দিয়েছেন, এর জন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি ভালো থাকবেন, দেখা জি, হবে ক্লাসে। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম, আল্লাহ হাফেজ।